আমার দৃষ্টিতে নাস্তিকরা হচ্ছে আসলে যে অভিজিৎটাকে সেটা এখন ধূম্রজাল। অভিজিৎ আমার এখন ফিঙ্গারপ্রিন্ট নেই, চাপাতে কিন্তু জব্দ তালিকা আছে। আচ্ছা, যে চাপাতে সেই চাপাতিগুলো কিন্তু আছে জব্দ তালিকায়, কিন্তু ওর ফিঙ্গারপ্রিন্ট নেই। মানে আপনি ব্যক্তিগতভাবে প্রশ্নটা করছেন যে ভাই আপনারা কি আমার কথায় বা আমার লেখা থেকে উদ্বুদ্ধ হয়ে আমলাটা চালাইছেন? এটা কোনো করার সুযোগ হয় নাই, কারণ অভিজিতের মার্কেট আগ্রহ ছিল, তার আলোড়িত হয়েছে। তাহলে কি হইলো যে এখন জঙ্গি দমন করতে হলে আমাকে রাখতে হবে ক্ষমতায়, মানে হাসিনা এটাই ছিল নেগেটিভ শেখ হাসিনা, এবং সেটা সাকসেস হয়েছে। যার কারণে ভিতরে প্রচুর সমকামিতা, সোডমি চর্চা হয়, সোডমি। আমি এখন নজরদারিতে আছি, এসবি যারা আমাকে এখন বিরুদ্ধ করতেছে, এসবি মানে মামলা কিন্তু আমার এখন নিষ্পত্তি হয় না এক, আর আমি কিন্তু এখন খাতা কলমে এখন একজন কয়েদি, যেটাকে বলে মুক্ত কয়েদি। দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের বিশেষ আয়োজনে। আজকে আমরা কথা বলবো ব্লগার অভিজিৎ হত্যার অন্যতম আসামি শাফির রহমান ফারাবীর সাথে, যিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং সেই কারাগারে তার দুর্বিষহ জীবনের গল্প আজ আমরা শুনবো, এবং তিনি কেন কিভাবে এই মামলার আসামি হলেন এবং কিভাবে তিনি জামিন পেলেন এবং তার কারাবন্দী জীবনের যে বিভীষিকাময় সময়গুলো পার করেছেন সেই সময়ের গল্পগুলো আজকে আমরা তার কাছ থেকে শুনবো। আসলে আমি তো আসলে এই জেল খাটছি প্রথম 2010 সালে। 2010 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আগস্টের 2 তারিখ একটা আন্দোলন হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেতন ভিত্তি প্রতিবাদে, আসামিদের ছাত্রদের বেতন ভিত্তি প্রতিবাদে। তো এই আন্দোলনে আমি ছিলাম, খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। তো সেই হিসাবে একটা ভাঙচুর 3টা মামলায় আমাকে জড়ানো হয়। ভাঙচুর, বিস্ফোরক, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মামলা। তো আমি তখন 1 মাস চট্টগ্রাম জেল খাটি, চিটাং জেলে 2010 সালের আগস্টের 2 তারিখ থেকে সেপ্টেম্বর 2 তারিখ পর্যন্ত 2010 সালের। এরপর আমি জামিন মুক্তি পাই। এরপর আমাকে পাক্কা 1.5 বছর চিটাং কোর্টে হাজিরা দিতে হয় এই জাতীয় মামলাগুলি। এরপর আল্লাহর রহমত 2012 সালে আমি মামলাতে খালাস পাই। তো এর মাঝে আমার পিতা কিন্তু 2011 সালে ইন্তেকাল ফরমান, মৃত্যুবরণ করেন। তা আমার পিতা মৃত্যুর বেশ কিছুদিন পরে আমি চট্টগ্রামের মামলাগুলি ঝামেলা শেষ হয়, এই মামলাগুলি খালাস পাই। 2013 সালের আগস্টের 21 তারিখে আমি জামিন পাই। এরপর আমি পাক্কা 2015 সালের ফেব্রুয়ারি 28 পর্যন্ত আমি মুক্ত থাকি। তা আমার মূল লেখালেখি ওই সময় হয় আর কি। তো ওই সময় আমি অভিজিৎ রায়, মুক্ত আমার ব্লগ, অভিজিতের বই বিক্রি বন্ধ করি রকম.com-এ। তো এইভাবে বিভিন্ন ক্লেশে জড়িত হয়ে যায় আর কি। তো ওই হিসাবে আর কি পরবর্তীতে আমাকে অভিজিৎ হত্যা মামলায় জড়ানো হয় এবং আমি দীর্ঘ কারাবাস। আপনি কি শুধু মানে হুমকি দিয়েছিলেন, এটাই কি আপনার অপরাধ? মানে এমপি সেই স্ট্যাটাসে আসলে কি লিখেছিলেন যে যার জন্য আপনাকেই আসামি হিসেবে তালিকাভুক্ত? মানে অভিজিৎ রায়কে নিয়ে আমার ক্লেশ ছিল অনেক আগে থেকে। অভিজিতের সাথে আমার ঝামেলা ঝগড়া যেটা বলেন সেই 2011-12 সাল থেকে। তার ছিল মুক্ত আমার ব্লগ। তা আমি বিভিন্ন ব্লগে লেখালেখি করতাম নাস্তিকদের বিরুদ্ধে, সামরিক ব্লগ, নাগরিক ব্লগ, আমার ব্লগ। তো ওইখান থেকে আমি তার যুক্তি খণ্ড করার চেষ্টা করতাম যতটুকু আমার মেধা ছিল। তো সেখান থেকে তার সাথে আমার ঝামেলা ছিল। তো এর পরবর্তীতে 2014 সালে রকম.com বই বিক্রির যে অনলাইন প্ল্যাটফর্ম জনপ্রিয়, সেখানে অভিজিৎ রায়ের বই প্রথম পৃষ্ঠা রাখা হতো। বিশ্বাসে ভাইরাস, অবিশ্বাসে দর্শন, সমকামিতা, একটি বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, মানে খুব বাজে আর্টিকেলগুলো, একদম বাজে, ঠিক আছে। তো ওই বইগুলি প্রথম পৃষ্ঠা রাখা হতো রকম.com-এ। তো আমি তখন একটা শক্ত প্রতিবাদ করি এটার ব্যাপারে, যে না, এটা তো, কারণ এদের বইগুলো আপনি দেখবেন কখনো সাধারণ লাইব্রেরিতে পাওয়া যায় না। এদের বইগুলো সাধারণত অনলাইনে বিক্রি হয়। আপনি যদি ময়মনসিংহ জেলা লাইব্রেরিতে যান বা চট্টগ্রাম লাইব্রেরিতে, ওখানে এদের বইগুলো পাবেন না, অনলাইন ভিত্তিক বই বিক্রি হয়। তা আমি দেখছি যে এই বইগুলো তো মুসলমানদের ইমান ধ্বংস করতেছে। বিশ্বাসে ভাইরাস, অবিশ্বাস দর্শন, প্রচণ্ডভাবে ইসলাম, মুসলমানদের যে আখিরাতে বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে একটা একত্ববাদ, এই বিশ্বাসগুলি, বিশেষ করে সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মুল মুমিনিন, মানে আমাদের যারা মাতা, আল্লাহ রাসূলের স্ত্রী, তাদেরকে প্রচণ্ডভাবে আক্রমণ করা হচ্ছে। মানে ভয়াবহ একটা অবস্থা, আপনি মানে না পড়লে বুঝবেন না। তখন আমি প্রতিবাদ করি যে না, এই বইগুলো তো এইভাবে প্রকাশ্যে বিক্রি হতে পারে না, কারণ বইগুলো নিষিদ্ধ তালিকা আসবে, বিক্রি হয় কীভাবে? তারপর প্রথম পৃষ্ঠায় বইগুলো থাকতো রকম.com-এ। এবং হুমায়ুন আহমেদের বইয়ের সাথে অভিজিৎ রায়ের বই রাখা হতো ওই সময়, মানে অনলাইনে। তখন আমি এটা শক্তবাদ প্রতিবাদ করে স্ট্যাটাস দিই। রকমের যে মালিক সোহাগ ভাই, উদ্ভাস কোচিং সেন্টারের যে মালিক, সিস্টার কনসার্ন, আমি ওনাকে চাপ দিই, বলি যে না, এটা আপনার এই বইগুলি সরাতে হবে। তো উনি প্রথম রাজি হয় না। তারপর আমি কিছু হার্ড টপিকে যাই, কিছু হুমকি দিই আর কি, আপনি অবশ্যই সরাতে হবে বইগুলি। কারণ আমি দেখাই হাতে কলমে যে বইগুলি, উনি তখন আমাকে বলে যে আপনি রিভিউ দেন, রিভিউ যদি খারাপ হয় তাহলে আমি বই সরাবো। আমি তখন বলি যে এত রিভিউ দেওয়া সম্ভব না, কারণ একটা বই সরাতে হলে অনেক রিভিউ দিতে হয়, এত রিভিউ আমি দিতে পারবো না। আপনি যদি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতে চান, আপনার তো অনেকগুলি প্রতিষ্ঠান আছে, কিন্তু ওনার উদ্ভাস আছে, আরও কি যে উন্মেষ আছে, আমি সব কিছু জানি না আসলে, কারণ আমি তো আসলে সফটওয়্যার বিজনেস আছে, আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম। আপনারা জানেন আমার স্মরণশক্তি অনেক কমে গেছে, মানে 10.5 বছর আগে কী ছিল এটা আমার ভালো করে মনেই নাই। এমনকি ওই সময় কারা আমার ঘনিষ্ঠ ছিল অনলাইনে, আমি এদের অনেক নাম মনে করতে পারতেছে না,
ঠিক আছে। অনেক তার অনেক সিস্টার কনসার্স ছিল সোহাগ ভাইয়ের। তা আমি বলি যে আপনি যদি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতে চান তাহলে আপনি অবশ্যই অভিজিতের বই বিক্রি বন্ধ করতে হবে রকমে.com, তা না হলে আমরা আমি ব্যবস্থা নেব আমার সাধ্য মতো। তো সোহাগ ভাই যাই হোক ওই রাতের বেলায় অভিজিতের বই আউট অফ প্রিন্ট করে, মানে অনলাইনে আউট অফ প্রিন্ট করে, মানে অর্ডার দেওয়া যায় না। এর 2-1 দিন পরে উনি এটা পুরোপুরি সরাই ফেলে। তখন নাস্তিক কমিউনিটি প্রচণ্ডভাবে আমার ক্ষুব্ধ হয়, কারণ আমি তাদের বই বিক্রি বন্ধ করি। এর পরবর্তী আল্লাহর রহমত শুধু অভিজিৎ রায় না, তসলিমা নাসরিন, আরও যারা মাতব্বর, এদের বইগুলো রকমেতে সরে ফেলা হয়। তখন নাস্তিক সমাজ আমার মধ্যে ক্ষুব্ধ ছিল, তার একটা সুযোগ অপেক্ষা ছিল যে আমাকে তার একটা বিপদে ফেলাবে। তো যাই হোক এর পরবর্তীতে অভিজিৎ যে হত্যাকাণ্ড শিকার হয়, তো এখানে আমি একটা কথা বলি যে কথাটা আমি আগে কখনো বলি নাই। তো ওই সময় আপনারা জানেন যে শাহবাগ কেন্দ্রিক কিছু পত্রিকা আছে, লিটল ম্যাগাজিন, শাহবাগ কেন্দ্রিক কিছু পত্রিকা আছে লিটল ম্যাগাজিন। ওই একটা পত্রিকা ছিল সাপ্তাহিক সাতকাহন আমাদের সময় আর কি। তা আমি কিন্তু মুসলিম হলেও আমার কিন্তু শাহবাগে যাওয়া হতো আমার, মানে যেহেতু বুঝতে পারেন একই প্ল্যাটফর্মে লেখালেখি করছি, অনেকের সাথে ব্যক্তিগত পরিচয় ছিল আমার সাথে, এটা আমি অস্বীকার করবো না। অনেক মুক্তমানা তাদের সাথে দেখা করছি, ছবি তুলছি, তাদের ওখানে গেছি, এটা আমি স্বীকার করি। তো সাপ্তাহিক সাতকাহন পত্রিকার যে সম্পাদক আরিফুর রহমান, সেও একজন মুক্তমানা। তো সে আমাকে বলে যে এটা 2015 সালে আমাকে বলে জানুয়ারি মাসে না ফেব্রুয়ারি মাসে বলে যে বন্যা আহমেদ অভিজিৎ রায়ের যে স্ত্রী, মানে সেকেন্ড ওয়াইফ, যে সে তো আপনার যে ভক্ত বন্যা আহমেদ, আপনার সাথে দেখা করতে চায় সে। তা আমি বলি যে উনি তো থাকে আমেরিকা, অভিজিৎ তো সব আমেরিকা থাকতো, বন্যা আহমেদ উনি মনে ডাক্তার। আমি বলছি উনি তো থাকে আমেরিকা, তো উনি আমার সাথে দেখা কীভাবে করবে? তখন সে বলে না, মাঝে মাঝে তারা দেশে আসে। তা আমি কথার উপর গুরুত্ব দিই নাই, কারণ আমার তার সাথে দেখা করার কিছু নাই, কারণ তারা পুরোটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল ভিন্ন। কিন্তু উনি হয়তো দেখা করতে চাইছে এই জন্য যে যেহেতু আমি ওই সময় তো এতটুকু লেখালি করতো না, আমি আগেও জেল খাটছি 13 সালে 6 মাস, আবার জেল থেকে বের হয়েও আমি প্রকাশ্যে লেখালি করছি। এই জিনিসটা প্রতি তাদের একটা মুগ্ধতা ছিল, মানে মুক্তমানা সমাজ যারা ছিল তাদের আমার প্রতি একটা মুগ্ধতা ছিল। কারণ আমি মানে যেটাকে ধর্মীয় ভাষা বলে ইস্তেকামাত, মানে জিও থাকা, অটল থাকা। আমি 10 সালে জেল খাটছি, ওটাও ধর্মীয় কারণে না। 13 সালে যে জেল খাটছি রাজীবের জানা যে ইমামকে হত্যার ওটা কিন্তু পুরোটা ধর্মীয় কারণ। এরপর আমি 6 মাস জেল খাটি, 6 মাস জেল খাটার পরও আমি আবার কন্টিনিউ করি লেখালেখি, ফাইল ব্লগ, মানে আমি কোনো চেঞ্জ করি নাই। তো এটাকে তার অনেকে মানে খুব অ্যাপ্রিসিয়েট করছে, অনেক মুক্তমানা যে না সে তো তার মানে ঠিক আছে, সে তো চেঞ্জ করে। এটার কারণে কিন্তু আমার সাথে অনেক আসলে কথা হইলে আমি কীভাবে বলি, অনেক মানে মুক্তমানা মেয়ে তারা আমাকে দেখতে চাইতো, তাদের খুব ইচ্ছা ছিল যে ফারাবিক একবার একটু দেখবো। মুক্তমানা যারা পুরুষ যারা তারাও আমাকে দেখতে চাইতো, তা আমি স্বাভাবিক যাইতাম। তা আমি কথার উপর গুরুত্ব দিই না যে বন্যা আহমেদ দেশে আসছে, কারণ তার সাথে দেখা করার ওরকম আমার ইচ্ছা নাই। তো এর পরবর্তী যখন অভিজিৎ রায় হত্যার শিকার হয় ফেব্রুয়ারি মাসে, তখন আমার মনে হয় যে হ্যাঁ আরিফুর রহমান যে বলছিল সাপ্তাহিক সাতক্ষণ পত্রিকার যে অভিজিতের বন্যা আহমেদ আপনার দেখা করতে চায়, মাঝে তার দেশে আসে, তখন বুঝলাম যে হ্যাঁ আসলে দেশে আসছে, কারণ দেশে না আসলে হত্যার শিকার হতো না। ঠিক আছে, কিন্তু আমি কিন্তু আসলে এখানে সত্য কথা, আমি তার সাথে দেখা করতে চাই নাই, অন্য আমাদের সাথে কাউকে বলিও নাই। এই হত্যাকাণ্ডের পিছনে কি কোনোভাবেই আপনার কোনো সম্পৃক্ততা নাই? সম্পৃক্ত নাই, তবে আমি জিনিসটা বুঝি, আমি কাউকে বলিও নাই যে বন্যা আহমেদ দেশে আসছে, আর আমি কাউকে তার সাথে দেখা করতে চাই নাই, আমি খোলাখুলি বললাম। ঠিক আছে, কিন্তু হ্যাঁ আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনতাম, তাদের সম্পর্কে জানতাম, চিনতাম, যেহেতু একই প্ল্যাটফর্মে লেখালেখি করা হয়েছে, ব্যক্তিগতভাবে অনেকের সাথে পরিচয় ছিল, মানে ফোনে কথাবার্তা দেখা সাথে হয়েছে। কিন্তু হত্যাকাণ্ডে কোনো ভূমিকা আমার নাই। একটা লোক 8 লোকের বিরুদ্ধে লিখতেই পারে, তার মানে এই না যে সে এই হত্যাকাণ্ডে জড়িত। আপনার সাথে আমার কোনো কিছু ঝগড়া যেটা হইতে পারে অনলাইনে, তর্ক বিতর্ক, তো এর মানে কি যে আমি আপনাকে হত্যা করবো? মানে আমার কিন্তু কোনো 164 নাই। অভিজিতের হত্যা মামলায় ম্যাজিস্ট্রেটের কাছে যে একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় 164, 164 দ্বারায় স্বীকারোক্তিমূলক, ওটা কিন্তু আমার নাই। এরপর আমাকে এই মামলায় ফাঁসানো হয়েছিল এই কারণে, যেহেতু আমি তার রকমারি.com তার বই বিক্রি বন্ধ করছি বিভিন্ন সময়, তার সাথে আমার বাদানুবাদ হয়েছে ধর্ম বিষয়গুলি নিয়ে, হত্যার হুমকিও, মানে হত্যার হুমকি ঠিক না, মানে দেশ আসলে তাকে এটা করা হবে, এই যেহেতু কিছু কথাই বলছিলাম, এটা আমি অস্বীকার করি না, ঠিক আছে, রাগের মাথায় এই হিসাবে আর কি তার একটা খুব ভালো প্লট পায়। এই যে জঙ্গি সংগঠনের যে ব্যাপারগুলো, সুনির্দিষ্ট কোনো প্রমাণ কি পুলিশ হাজির করতে পারছে? আনসার ইসলামের সাথে যে আমি জড়িত, এটা তো কোর্ট থেকে প্রমাণ হয়েছে যে আমি এই সঙ্গে জড়িত না, এই জন্য আমাকে ওই 6 মাস সাজা দেওয়া হয় নাই। একটা মামলা যখন সাক্ষ্য গ্রহণ শেষ হয়, সাক্ষ্য গ্রহণ, তখন আরেকটা টপিক আসে মামলার, এটাকে বলে 342 আত্মপক্ষ সমর্থন 342 ধারায়। তো ওইটা সাধারণত মৌখিক নেই, লিখিত নেই। তা আমি এটা লিখিত দিছিলাম
ঢাকার শান্তসমান ট্রাইব্যুনালে। তো ওইখানে আমি ধর্মীয় কারণে আমি এই জিনিসগুলো স্বীকার করছিলাম যে অভিজিৎ রায় সকুশল নাসির ছিল, আল্লাহ রাসূলের বিরুদ্ধে লেখালেখি করছেন, উম্মুল মুমিনিন আল্লাহ রাসূলের সম্মানিত স্ত্রী, এদেরকে নিয়ে এই ব্লগ লিখছেন। এটা আমি লিখিত আকারে ওই জবানবন্দি দিয়েছিলাম। এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে আমি ওই জবানবন্দিতে বলছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশে একটি এথিস্ট রিপাবলিক স্টেট, নাস্তিকবাদের রাষ্ট্রে পরিণত চাচ্ছে শেখ হাসিনা, নাস্তিকবাদের রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। এই কথাটা আমি লিখিত আকারে এই কোর্টে জমা দিয়েছিলাম। এটাকে বলে 342, মানে আসামি আত্মপক্ষ সমর্থন 242 ধারায়, যে আমি প্ররোচনা দিচ্ছি এই জন্য আনসারুল ইসলাম অভিজিৎকে হত্যা করছে। কোর্টও এই কথা বলছে যে ফারাবি প্রথম অভিজিৎ রায় ব্যাপারটা ফোকাস করছে, সামনে আনছে, এবং ফারাবির লেখা পরে পরবর্তী মিলিটেন্ট মানে যারা জঙ্গি বা যেটা বলে আনসারুল ইসলাম তার উজ্জীবিত হয়েছে। ফারাবি অভিজিৎকে ফোকাস করে চিনাই দিচ্ছে, এবং ফারাবির চিনানোর কারণে অভিজিৎ রায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কোর্ট কখনো এই কথা বলে না যে আমি চাপাই দিতে কুপাই দেখেছি অভিজিৎকে, যে আমার দৃষ্টিতে নাস্তিকরা হচ্ছে পোকামাকড় নেই, আমার দৃষ্টিতে নাস্তিকরা হচ্ছে পোকামাকড় নেই, আর পোকামাকড়দের মরে যাওয়াই ভালো। এটা সাহিত্যিক একটা কথা, ওখানে কিন্তু যে চাপাতি মারো এরকম না। ওই যে বলে না যে যখন ঝগড়া হয় ঘরের ভিতরে, তুই ঘরতে বাইরে হয়ে যা, মা বাপ বলে যে ঘরতে বাইরে হয়ে যা, পরে তোর ভাত বন্ধ, এরকম কিন্তু বলে, ঠিক আছে, এরকম কিন্তু বলে। কিন্তু এটা তার মানে কি যে মা কি ছেলেকে বাইর করে দেয় বা ভাত দেয় না? কিন্তু এটা একটা সাহিত্যিক কথা যে আমার দৃষ্টিতে নাস্তির হচ্ছে পোকামাকড় নেই, আর পোকামাকড়তে মরে যায় ভালো। আমার জন্মদিনে শুধু এই কথাটা ছিল 342-তে, ওখানে এই কথা ছিল না যে সে চাপাইতে কুপাবো, মারবো বা কেউ তাকে হত্যা করুক। তবে হ্যাঁ, আমি তার কাণ্ড কীর্তিগুলি আমি লিখিত আকারে কোর্টকে জমা দিয়েছিলাম যে এই ব্লগে অভিজিতের ব্লগ ছিল মুক্তমার ব্লগ, অভিজিতের ব্লগ কিন্তু মুক্তমার ব্লগ, মুক্তমার ব্লগের এই লেখায় অভিজিৎ রায় আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহ রাসূলের সম্মানিত স্ত্রী, হ্যাঁ 3জন সম্মানিত স্ত্রী আল্লাহ রাসূলের, সাফি বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন জুহাইরা বিনতে হারিস আর মাইমুনা, এই 3জন উম্মুল মুমিনিনকে নিয়ে অভিজিৎ রায় চরমভাবে একটা কুৎসা রটনা করে একটা ব্লগ লেখে। এবং বিশেষ করে সাফি বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা, উনি যে ইহুদি কন্যা ছিলেন, মানে খাইবার যুদ্ধের পরবর্তীতে উনি আল্লাহ রাসূলের কাছে আসেন, ইহুদি এদের গোত্র, ওনাকে নিয়ে খুব বাজে কিছু কথা বলে, কনকিউবান, রক্ষিতা, আজে বাজে। তা কিন্তু উনি কিন্তু আল্লাহ রাসূলের বিবাহিত স্ত্রী ছিলেন, এবং আল্লাহ রাসূল প্রকাশ্যে ওনাকে বিয়ে করছে, স্ত্রী মজা দিয়েছিলেন, বিবাহিত স্ত্রী, কিন্তু এটাকে নিয়ে সে খুব বাজে কথা বলে, ঠিক আছে। পরে যে জুহাইরা বিনতে হারিস এদেরকে নিয়ে আর কি। তা আমি এই জিনিসটা খুব শক্তভাবে প্রতিরোধ করছিলাম। মানে মূলত উম্মুল মুমিনিন হযরত সাফি বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা, ওনাকে কেন্দ্র করে অভিজিৎ রায়ের সাথে আমার মানে প্রকাশ্যে ক্লাস শুরু হয়, ঠিক আছে। এরপর আস্তে আস্তে এই ক্লাসটা রকমে অভিজিতের বই বিক্রি বন্ধ হয়, মানে অনেক কিছু হয়। মূল যে ক্লাসটা অভিজিতের সাথে, এটা কিন্তু উম্মুল মুমিনিন হযরত সাফি বিনতে হুয়াইকে নিয়ে হয়েছিল। যখন অভিজিৎ রায় আল্লাহ রাসূলের সাফি বিনতে হুয়াইকে কনকিউবান, রক্ষিতা জিনিসটা হয়তো আপনারা অনেকে এই জেনারেশন বুঝবে না। আমি একটু উদাহরণ দিই। ব্রিটিশ পিরিয়ডে যে জমিদার শ্রেণী ছিল না, ব্রিটিশ পিরিয়ডে জমিদার, কলকাতা কেন্দ্রিক যে জমিদাররা ছিল, এরা কিন্তু পূর্ব বাংলায় আসতো না। মানে যে খাজনা নিলে নিচে, মানে ওইখানে কলকাতায় থাকতো, বছর একবার এসে খাজনায় চলে যেত। তারা কি করতো, তারা বিবাহিত স্ত্রী ছিল একজন জমিদারদের, মানে অফিসিয়াল স্ত্রী, যার যেখান থেকে ছেলে হয় মেয়ে হয়। এছাড়া তারা বিভিন্ন ভাষায়, কলকাতায় বিভিন্ন যে নর্তকী বাইজি যেটা বলেন আর কি, আপনি এদেরকে রাখতো, এবং তার সাথে সে যেত ওখানে, এবং তার সাথে সেই মিলিত হতে পারতো। এটাকে বলে রক্ষিতা, কনকিউবাইন। এবং ওই রক্ষিতা কিন্তু কখনোই স্ত্রী মর্যাদা পেত না। এবং একদম বাজে একটা জিনিস, যে জমিদার যদি মারা যায়, মানে যখন মারা যেত, তখন জমিদারের যে ছেলে বা জমিদারের যে মেয়ের হাজবেন্ড, মানে মেয়ের জামাতা, তখন সে রক্ষিতার মালিক হয়ে যেত। মানে খুবই বাজে একটা, বুঝতে পারেন। এটা কিন্তু আমাদের সাহিত্যে এই জিনিসগুলো আসছে, এবং এটা সত্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনটা ছিল ব্রিটিশ, ওই সময় থেকে এই জিনিসটা শুরু হয়েছিল। কারণ নব্য হিন্দু সমাজ তার প্রচুর অর্থের মালিক হয় ব্রিটিশ আসার পরে, জমি জমার মালিক হয় জমিদারা, তখন তারা নর্তকীতে পিছিয়ে, বাইজিতে পিছিয়ে প্রচুর অর্থ খরচ করে, এবং তার রক্ষিতা পুষত কলকাতায় বিভিন্ন এলাকায়, ঠিক আছে। এবং রক্ষিত একটা বাজে শব্দ ব্যবহৃত হয়, কিন্তু মানে বুঝতে পারতেছে স্ত্রী মর্যাদা সে কখনো পাচ্ছে না, সে জমিদারের ভোগের সামগ্রী। এবং সবচেয়ে বিশ্রী ব্যাপার হলো, জমিদার মৃত্যুর পর তার ছেলে বা তার মেয়ের জামাই ওই স্ত্রীর মালিকানাধীন হলো। এটা কিন্তু ইসলামের সাথে একদম হারাম। কারণ আপনার পিতার সাথে যার একটা ফিজিক্যাল রিলেশন হবে, এটা কিন্তু সে আপনার জন্য মা। আর আপনার পিতা তাকে বিয়ে করবো না করুক, উনি কিন্তু আপনার মায়ের মর্যাদা পাবে, একদম পুরো বুঝতে পারতেছে, বিশ্রী একটা ব্যাপার। এরকম একটা বাজে শব্দ অভিজিৎ রায় কনকিউবাইন আল্লাহ রাসূলের ক্ষেত্রে, মানে আল্লাহ রাসূলের সম্মানিত স্ত্রীদের ক্ষেত্রে প্রয়োগ করছে। এই জিনিসটা আমি আসলে কি বলবো, ওই সময় তো আলেমরা এগুলি এই লাইনে ছিল না, বুঝো না। আর আলেমদের যে সমস্যাটা হলো, যে আমাদের দেশে কওমি মাদ্রাসায় তো উর্দু আরবি ভাষায় শিক্ষা দেওয়া হয়, এদের কিন্তু সিলেবাসটা উর্দু আরবিতে। তো এরা আসলে বাংলা কথা বলতে পারে না। আমি যেটা দেখছি, মানে বাংলা একটা কথা গুছায় বলা, ডিবেট করা, এই জিনিসগুলো ওইভাবে তেমন একটা পারতো না ওই সময়। তারা এইভাবে ওই লাইনে আসেও নাই, এগুলো বুঝেও নাই।
ফলশ্রুতিতে পুরো চাপটা গেছিল আমার উপর, কারণ আমি আল্লাহ হয়তো চাইছে আমাকে দিকে কাজ করাবে, আমি ওই লাইনে ঢুকছি, মুক্তম ব্লগে লেখাগুলো পড়ছি, আমার কাছে খারাপ লাগছে, তা আমি চতুর্থ প্রতিবাদ করছি। তো এই জন্য বলতে গেলে পরবর্তীতে তারা আমার খুব দিচ্ছিল। আর জন্মদিতে আমি কতগুলো লিখছিলাম, আমার যে 342 ওইটা আমি আপনাকে দিব না, একটা হার্ড কপি আছে আমার কাছে অনুষ্ঠানে পরে, ওইখানে আমি কতগুলি জজকে লিখিত আকারে বলছিলাম যে এই ক্ষেত্রে সে করছে, মানে আল্লাহ স্মৃতি নিয়ে খারাপ কথা বলছে। এবং পরবর্তী রায়ের সময় মুজিবুর রহমান, ওই যে সন্ত্রাসদমন ট্রাইব্যুনালের যে জজ, উনি এই কথাটা লিখছিল রায়ের কপিতে যে ফারাবি তার 342 আত্মপক্ষ সমর্থনে এই কথাগুলি স্বীকার করে যে অভিজিৎ রায় সকল নাচে ছিল, এই লেখালেখি করছে, এবং ফারাবি অভিজিৎ রায়ের বিরুদ্ধে এই লেখালেখি করছে, তাদেরকে পোকামাকে বলছে, এবং এই জন্য আমি তাকে যাবজ্জীব সাজা দিয়েছি। এটা কিন্তু মুজিবুর রায় উল্লেখ করে, শুধু প্ররোচনাকারী হিসেবে আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এবং যেহেতু আমি এটা স্বীকার করছিলাম আমার 342 ধারা জন্ম দিতে 342-তে, বলতে এই জন্য বলতে গেলে আমার লাইফ সাজাটা হয়েছে আর কি আইনের ভাষায়। আসলে এখানে একটা ব্যাপারটা হলো যে এখানে জজ যে মুজিবুর, উনি আসলে একসময় চাইছিল আমাকে খালাসি দিতে, কিন্তু পরবর্তীতে দুইটা কারণে উনি খালাসি দিতে পারে নাই। একটা কারণ হলো যেহেতু আমি কোর্টে মানে আইনের ভাষায় সবকিছু স্বীকার করছিলাম যে হ্যাঁ অভিজিৎ এই জড়িত, যখন আমি স্বীকার করবেন একটা জিনিস তখন চাইলেও খালাস দিতে পারবেন না, তখন আপনাকে সাজা দিতে হবে। তা আমি ভাবছি আমার সাজা হবে, কয় বছর সাজা হবে, সর্বোচ্চ 7 বছর। তখন আমার অলরেডি কাস্টডি 6 বছর, ওই সময় অলরেডি কাস্টডি 6 বছর হাজতবাস। তাই বলছি 7 বছর সাজা দিবে, আমি কিছুদিন পরে বের হয়ে যাবো, মানে সাজা দিবে এটা বোঝা গেছে যখন মামলা ট্রায়াল চলতেছে, মানে জজদের কথাবার্তা বোঝা যায় কিন্তু যে না আইনের কাছে আমার হাত পা বাঁধা, আমি পারতেছি না, উপর থেকে চাপ আসতেছে, আমি কি করবো দেখেন, আমি তো যাচ্ছি, এখন বুঝতে পারতেছে উপর থেকে চাপ। সে তো এভাবে প্রকাশে বলতে পারে না যে আনিসুল আমাকে ফোন করছে, এটা তো সে বলতে পারে না। সে বলে যে আইনের কাছে হাত পা বাঁধা, উপর থেকে ফোন আসে, চাপ আছে, মার্কিন নাগরিক হত্যা, আমি তো পারতেছি না আসলে। তখন বুঝতে পারছি সে আমাকে একটা সাজা দেবে 7 বছর, কিন্তু সে যে লাইফ সাজা দিবে এটা আমি কল্পনা করি নাই। কারণ এই আমাকে যে ধারা সাজা দিছে সন্ত্রাসদমন আইনের 6-2 সরাইয়া, ওই ধারা সর্বোচ্চ সাজা লাইফ সাজা, এবং ওই ধারাটা মূলত প্রয়োগ করা হয় যারা অরিজিনালি মানে একটা হত্যাকাণ্ডে জড়িত, মানে হয় টাকা দিছে অথবা চাপা দিতে সাহায্য করছে, মানে ফিজিক্যালি জড়িত, মানে অথবা তাকে রেকি করে নিয়ে আসছে, পাহারা দিচ্ছে, মহড়া দিচ্ছে। কিন্তু এই লেখালেখিটা আসলে আইনে পড়েই না, প্রয়োজনের মধ্যে যেটা বুঝায় এটার সাথে লেখালেখি সম্পর্ক ধারণাটা ওই ধারাটা ওইটার মধ্যে পড়ে না, মানে ইনস্টিগেটর ওটার সাথে আসলে লেখালেখি পড়ে না। এটা পড়তে পারে যে চাপা দিতে হেল্প করছে বা হ্যাঁ বুঝতে পারছি, হত্যাকাণ্ডের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ঘটনার সময় ছিল, উৎসাহ দিছে যাও যাও, তুমি না পারলে আমি আছি, কেন খুব পাবো না, এরকম। কিন্তু লেখালেখিটা আসলে ইনস্টিগেটর পড়ে না। এরপরে যেটা হয় তাদের ক্ষমতা ছিল, তারা এই ক্ষমতা অপব্যবহার করে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে মার্কিন সরকার, যেহেতু সে মার্কিন নাগরিক, সে মার্কিন সরকার মার্কিন সরকারকে দেখাইছে যে আমরা মিলিটারির বিরুদ্ধে, দেখো তোমাদের নাগরিক হত্যা করছে, আমরা ফাঁসি লাইফ সাজা যা দিয়ে দিচ্ছি, সর্বোচ্চ সাজা, এবং লেখালেখি করছে তাকে আমরা ছাড় দিই নাই, তাকে আমরা সর্বোচ্চ সাজা, আমাদের যে সাজা আছে ওই লাইফ সাজা দিয়ে দিচ্ছি। আর একটা কথা হলো যে আমাকে যে ধারা সাজা দেওয়া হয়েছে সন্ত্রাসদমন আইনের 6-2 সরেয়া, ওই ধারাটা কিন্তু চার্জশিটে ছিল না, আমার চার্জশিটে ছিল 6-2 সরেয়। তো যখন রায় দিবে তখন জজ নিজে ওই ধারাটা রায় বসায়, এবং সে এই কারণে বসায় যে সে বলে যে সিআরপিসিতে একটা ধারা আছে যে নতুন যদি ধারা আমি যোগ করি তাহলে ওই ধারা সাজা যদি আগের ধারা চেয়ে কম হয় তাহলে আমি যোগ করতে পারবো। মানে 6-2 সরেয়তে ছিল ফাঁসি, তো ওই সরেয়ত আমার যে প্রয়োজন হয় না, কারণ আমি তো কুপাই নাই, এই জন্য সে 6-2 সরেয়তে খালাস দিয়েছে আমাকে। কিন্তু এর পরবর্তীতে সে নিজে উদ্যোগে 6-2 সরাইয়া যোগ করছে রায়েতে, যেটা চার্জশিটে ছিল না, এবং সে ওই ধারায় পরবর্তীতে আমাকে লাইফ সাজা দিচ্ছে। মানে যে ধারা আমার লাইফ সাজা হয়েছে ওই ধারাটা চার্জশিটে ছিল না। এটা হচ্ছে মূল ভিতরের খবর। আমি জেলা আপিল করছিলাম, বাইরের আপিলও করা হয়েছিল, শায়েখ হারুন নিজার অকরাতন পাঠাইছিল 2021 সালের কথা। এটা আমি বাইরে আপিল করছি, কিন্তু আসলে এগুলো তো কোনো সময় গেছে, আপিল করা যা না করা তা জেলে থাকতে হবে। একসাথে তো কোর্ট করছে দীর্ঘদিন, ওর পরবর্তীতে ফাঁসির রায় হয় আমার সাথে, আমার হয় লাইফ সাজা, তাদের ফাঁসি দেওয়ার পরে তাদেরকে আলাদা বিল্ডিং দিয়ে দেওয়া হয়, মানে ফাঁসিরা আলাদা বিল্ডিং থাকে, আমি তো লাইফ সাজা করে দিই, আমাকে আলাদা রাখা হয়। তারাও তো আসলে এখানে ওইরকম জড়িত না, এখানে তাদেরকেও গুম করা হয়েছিল, মানে তাদেরকে যে ওয়ান্সটুপ নেওয়া হয়েছিল স্বীকারোক্তি, তাদেরকে গুম করে ওয়ান্সটুপ নেওয়া হয়েছিল, এবং তারা ওনাকে গুম কমিশন আবেদন করছে এই ব্যাপারে, তারাও এখানে হত্যা জড়িত না। তাহলে মূল হত্যাকারীকে এখনো আসলে এখনো ধূম্রজাল, আসলে যে অভিযোগটাকে কে কুপাইছে, কে হত্যা করছে, এটা এখনো ধূম্রজাল। কারণ যারা এই মামলাগুলি জড়িত করা হয়েছে, ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে, ফাঁসি লাইফ সাজা, এরা তো সেই কাজগুলো করে নাই। তখন একটা হুজুগ উঠছে, আসামি দেখাইতে হবে, যাকে পাইছে কাছে দাড়ি আছে ইসলামিস্ট ঢুকাই দিচ্ছে,
ফাঁসি লাইসে যা যে জীবন শেষ। এখন এটা ধূম্রজাল যে ব্লগার হত্যা কারা জড়িত, এটা একটা ধারণা করে যে ওই সময় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য বিদেশিকে উপস্থাপন করতে যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, এটা ধারণা করে যে এই জন্য সিরিজ ব্লগার হত্যাকাণ্ড হয়েছে। ব্লগার হত্যাকাণ্ড একটা হয় নাই, ওই সময় 15 সালে 16 সালে প্রায় 7-8টা ব্লগার হত্যাকাণ্ড হয়েছে। প্রত্যেকটা হত্যাকাণ্ডের পর অনেকের বিবৃতি হইতো, বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের নামে বিবৃতি, এবং খুব নৃশংসভাবে হত্যাকাণ্ডগুলো হয়েছে। বোঝা যায় যেটা প্রফেশনালকে করছে, এটা কোনো মানে সিটকে ফুটকা না, যারা করছে একদম প্রফেশনাল, যেমন প্রফেশনাল খুনি। এই জন্য একটা সন্দেহ তখনই তৈরি হয়েছিল যে এটা আসলে অন্য একটা গোষ্ঠী করছে সরকারের। এই চাপটা পরে অন্যদের উপর চাপাই দিচ্ছে এবং করছে এই কারণে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য, যে আমি যদি জঙ্গি রাষ্ট্র দেখাই তা তোমরা আমাকে ক্ষমতা রাখো, আমি পারবো এই বাংলাদেশকে টিকে রাখতে। কারণ অভিজিতের মার্কিন নাগরিক ছিল, তার হত্যাকাণ্ড সারা পৃথিবী আলোড়িত হয়েছে। তাহলে কি হইলো যে এখন জঙ্গি দমন করতে হলে আমাকে রাখতে হবে ক্ষমতায়, মানে হাসিনার এটাই ছিল নেগেটিভ শেখ হাসিনা, এবং সেটা সাকসেস হয়েছে। এই যে তার সময় এত নাটক, এত কিছু, এত জঙ্গি হামলা, এত কিছু, বাসা বাড়ি, কত কি, এগুলি এখন তো কিছু হয় না। এখন তো পড়াশোনায় দুর্বল, 5 থেকে 8 তারিখ পর্যন্ত তো দেশের সরকার ছিল না, তখন সেই সারা দেশে বোম ফাটা কত কি হওয়ার কথা, এখন তো কাউকে দেখি না। তখন এত হইলো কেন? এই জন্য ধারণা করা হয় যে আমি নিজেও এই মামলায় জেল খাটছি, দীর্ঘদিন কোর্ট করছি, হাজিরা দিচ্ছি। এই জন্য যেটা ধারণা করা হয় যে সরকার আসলে এগুলো জড়িত ছিল, এই জন্য স্বাধীন তদন্ত কমিশন করা উচিত। তো ওই সময় এতগুলি জঙ্গি হামলা কে করছে, কারা করছে? মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তারা আগে আমার জানার মতো আগে কখনো জেল খাটে নাই তারা। আচ্ছা আচ্ছা, মানে ব্লগার হত্যাকাণ্ডে আমি স্যার অন্য যেসব আসামি ছিল এরা আগে কখনো জেল খাটে নাই। আচ্ছা আচ্ছা, তাদের এটা প্রথম জেল, প্রথম জেলে বড় মামলা তাদেরকে ধরা হয়েছে আর কি। আর আমি আসলে সব ব্যাপার ঠিক সবকিছু জানি না, তো মানে আমি শুধুমাত্র অভিযোগ হত্যা মামলা যে আমার যে দুজন আসামি আরাফাত রহমান আর যে মুজিবুল সাইমন, এদের ব্যাপারে কিছু জানি, আর সবার ব্যাপারে আমি ঠিক তেমন জানিও না, জানা সম্ভব না, কারণ বিল্ডিং গুলো আলাদা থাকতো। তো একটা কথা হলো কাশিমপুর 4টা কারাগার, 1, 2, 3, 4, 3-এ থাকে মহিলারা, আর 1, 2, 4-এ পুরুষদের কারাগার। আমি ছিলাম হাই সিকিউরিটি জেলে, আর আমার যে কেস পার্টনার যারা তারা ছিল কাশিমপুর 2-এ ছিল ওই সময়। ফলশ্রুতিতে ওইভাবে কোর্ট ছাড়া ওইভাবে তাদের সাথে আমার কথাবার্তা হয়। ওই টাইমটার মধ্যেই বলতেছি, কোর্টের এই আনানিয়া ও গাড়িতে তো একসাথেই থাকতেন, তখন কি নিজেদের মধ্যে আলাপ হইতো কোনো? না, আসলে তাদের সাথে আমার কোনো পূর্ব পরিচয় ছিল না। মানে আমি তাদেরকে আগে কখনো জেলে ঢোকার আগে আমি তাদেরকে পাই নাই, অনলাইনে আমি তাদেরকে এইভাবে পাই নাই। তবে তারা ইসলামিস্ট ছিল, কিন্তু তারা হত্যাকাণ্ডে জড়িত না, আবার তাদেরকে আগে কখনো কোনো মামলা দেওয়া হয়। আপনি নিজে কি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করছেন যে আদালত যেমন বলছে যে আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে তারা একটা করছে, তারা কি আপনার সম্পর্কে জানে? তারা কি আপনার সম্পর্কে জানতো? যে তারা ফেসবুকে এমনি দেখছিল, আমাকে দেখছে, বা তারা আপনার লেখালেখি ফলো করছে ওই লোকগুলো? না, ওইরকম ভাবে কেউ ফলো করে না। আমার লেখা তো ওইসব অনেকে পড়তো। আচ্ছা আচ্ছা, কিন্তু ওইভাবে আমার লেখা তারা কোনো ফলো করে না। আপনি ব্যক্তিগতভাবে প্রশ্নটা করছেন যে ভাই আপনারা কি আমার কথায় বা আমার লেখা থেকে উদ্বুদ্ধ হয়ে হামলাটা চালাইছেন? এটা প্রশ্ন কোনো করার সুযোগ হয় নাই বা বলা হয় তারা হত্যাকাণ্ডে জড়িত না, ঠিক আছে? আমি কখনো তারা এই লেখায় তার উদ্বুদ্ধ হয় নাই, হত্যাকাণ্ডে জড়িত না। আচ্ছা, তাদেরকে মধ্যে ফাঁসি দেওয়া হয়েছে, মানে গুম করা হয়েছে প্রথম, তাদেরকে 3 মাস গুম রাখা হয়েছে, জোরপূর্বক শিখে জন্ম দেওয়া হয়েছে, ওই জন্মদিন ভিত্তি করে ফাঁসি হয়েছে। তাদেরকে তো কোনো চক্কের সাক্ষী নাই, আর তাদের বিরুদ্ধে যে অভিযোগ তারা কোপাইছে, রেকি করছে, একটা সাক্ষী দেখাতে পারবে না যে একটা সাক্ষী দেখছে। এমনকি এই মামলার চাপাতি যে চপস্টিক ডিএনএ টেস্ট হয় নাই, মানে হাতে যে ফিঙ্গারপ্রিন্ট যেটা বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, এটাও এই মামলা অভিযুক্ত মামলার ফিঙ্গারপ্রিন্ট নেই। চাপাতে কিন্তু জব্দ তালিকা আছে, যে চাপাতে কোপানো হয়েছে চাপাতি গুলো কিন্তু আছে জব্দ তালিকায়, কিন্তু ওর ফিঙ্গারপ্রিন্ট নেই। আসামিদের যারা এই যে সাজাপ্রাপ্ত হলো তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় না? না, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় না। এটা অনেক বড় আপিল করার বড় একটা সুযোগ আছে এখানে। এখন তো একটা মামলা যখন সাজা হয় যে কনভিক্টেড, মানে জজ কোর্টে, তখন এরপর আর নতুন করে তদন্ত করার সুযোগ নাই। ফৌজদারি কার্যবিধিতে যদি কোনো মামলা সাজা হয়ে যায় তখন আর ওই মামলা নতুন করে চার্জশিট দেওয়ার সুযোগ নাই। যেটা সাজা হয়েছে ওইটাকে বেস করে হাইকোর্ট বিচার করবে, হয় খালাস দিবে, নাহলে আপলোড বহাল করে রাখবে, বা সাজা কমাবে, বা জামিন দিবে, কিন্তু নতুন করে তদন্ত করার সুযোগ নাই। এটা হয়তো অনেকে জানেন না, অনেকে সিআরপিসি তে কোনো মামলা যদি সাজা হয়ে যায় ওই মামলা নতুন করে তদন্ত করা যায় না, হয় মামলাটা খারিজ হবে, খালাস হবে, সাজা কমবে। তারা আবেদন করছিল ফিঙ্গারপ্রিন্ট আবেদনের জন্য, স্যার আমাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হোক, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সুযোগ সন্তোষজনক ট্রাইব্যুনাল জজ মুজিবর দেয় নাই। কারণ ফিঙ্গারপ্রিন্ট নিলে তো আসল আসামি বের হয়ে যাবে, তখন দেখা যায় ছাত্রলীগের ক্যাডার ধরা গেছে, ঢাকা ইউনিভার্সিটি শহীদুল হলের ছাত্রলীগের ক্যাডার হাত ছাপে মিলে গেছে, নিবে কেন? ফিঙ্গারপ্রিন্ট নিলে তো আসল রহস্য বাইরে যাবে, তখন তো মার্কেট সঙ্গে দেখবে যে আরে তো আরেক কাহিনী, তখন তো ছাত্রলীগের ক্যাডার বের হয়ে যাবে। মানে খাতা কলমে আমি সচ্ছন করে দিই, আমারও কাজ ছিল, কিন্তু কি কাজ ছিল, আমি যে সেলে থাকতাম আমি সুই সেলের সেবক ছিলাম, মানে আমার কাজ আমি করতাম। ক্যাম্পাসটা ছিল, মানে কাজ ছিল কেস কার্ডে নিজ সেল সেবক, নিজ সেল সেবক, মানে আমি আমার সেলের সেবক, মানে আমি আমার রুম গুছিয়ে রাখবো, খাবার টাবার ধরবো, মানে আমার বাথরুম আমি পরিষ্কার করবো, মানে আমার যে কাজগুলি আমি করবো, এটা হচ্ছে আমার
কাম্পাস খাতা কলমে আমি যে মার্কা পাইতাম, কিন্তু এটা তো আমাকে তার একটা ছাড় দিচ্ছে। কিন্তু সাধারণত যারা কয়েদি হয় এদেরকে এই ছাড়টা দেওয়া হয় না, এদেরকে কাজ করানো হয়। মূলত রাজনৈতিক মামলা আসামি যারা পলিটিক্যাল বা হাই প্রোফাইল বা এরকম, এদের সাজা হলেও এদেরকে কাজ করানো হয় না, কিন্তু অন্যদেরকে দিয়ে কাজ করানো হয়। কিন্তু আমাকে কয়েদি পোশাক দেওয়া হয়েছিল, আমি কয়েদি পোশাক পড়তে হতো, কয়েদি পোশাক তখন ফাইল হইতো, জেলার ফাইল, সুপার ফাইল, আইজি আসতো, ডিআইজি আসতো বা সচিব আসতো বা মেডিকেল গেলাম, তখন আমাকে কয়েদি বসে পড়তে হইতো। কয়েদি বসেটা হচ্ছে কি চটের বস্তা, পাক্কা যে চটের বস্তা আছে না, চটের বস্তা মানে ডুরার কাটা দাগ থাকে নীল রঙের চটের বস্তা, সিনেমা যেরকম দেখা যায় এরকম না, আরো বাজে পোশাক। এটা পরবর্তীতে আমি টাকা পয়সা দিয়ে দর্জি দফায় একটু ভালো কাপড় নিয়ে ইয়া করতাম আর কি, সুন্দর পড়তাম। তো এটা পড়তে হইতো, কিন্তু আমাকে কাজ করতে হতো না। কিন্তু যারা কাজ করতো এদের ব্যাপারটা আমি বলি, জেলখানা কাজ যে কত কষ্ট, মানে আপনার কাজ তো অনেক আছে। সবচেয়ে বেশি যে কাজটা করানো হয় কয়েদিদের দিয়ে রান্নাঘর কাজটা, রান্নাঘর। তো জেলখানা রান্নাঘরকে চৌকা বলা হয়, জেলখানা রান্নাঘরকে চৌকা বলা হয়। জেলখানা রান্নাঘর দুইটা, একই জায়গায় দুইটা রান্না হয়, একটা দিন চৌকা, একটা নাইট চৌকা। দিনের বেলা যে খাবারগুলি খাই এটাকে বলে দিন চৌকা, আর রাতের বেলা মানে আমরা যে সকাল রুটিগুলি পাই 3000 আসামি, 3000 রুটি সবজি, ওই রুটিগুলি তো রাতের বেলা বানাতে হবে, তাহলে সকালে পাবে কেমনে, ওইটাকে বলে নাইট চৌকা। ঠিক আছে? তো এই যে নাইট চৌকা যারা কাজ করে এটা খুব কষ্টকর কাজ। কিরকম কাজ? আপনাকে ভোর 11টাতে শুরু করে একদম বিকাল 5টা পর্যন্ত রুটি বানাতে হবে দাঁড়ায় দাঁড়ায়, কোনো ঘুম নাই। জিনিসটা আপনি বুঝেন। একটা সুস্থ লোককে যদি বলা হয় যে আপনি শুধু রাতের বেলা জেগে থাকবেন, বসে থাকবেন আমার মতো করে, তাহলে সে পাগল হয়ে যাবে। আর সেখানে দিনের পর দিন তাকে এই রুটি সেঁকতে হচ্ছে, এবং খুবই কষ্টদায়ক কাজ। এবং কয়েদির এই কাজটা করতে চাইতো না, কারণ আপনি 3-4 রাত যদি না ঘুমিয়ে থাকেন আপনি এমনি পাগল হয়ে যাবেন। আর সেখানে বছরের বছর আপনাকে এই কাজ করানো হচ্ছে রাত 11টা থেকে ভোর 5টা, মানে আপনি রুটি বানায় যেতে হবে আপনাকে। 3000 আসামি আছে, আপনারা ওই দফা কাজ করে 30 জনের মতো, সাপোজ 30 জন না 23-24, এই 23-24 জন পুরো 3000 রুটি বানাবে। জিনিসটা আপনি বুঝেন। গড়ে কিন্তু প্রায় 150 মতো পড়ে গড়ে। শুধু রুটি না, আপনার সবজিও রান্না করতে হবে, যে রুটি তো সবজি দেখায়। তো এগুলো যে আপনার কাজগুলো শেষ করতে হবে এরপরে, এবং সকালবেলা 3000 আসামির কাছে রুটিগুলো বুঝা দিতে হবে, মানে ওই 3000 আসামি বুঝা দিতে হবে, এরপর আপনি ঘুমাইতে পারবেন। রুটি বানালে চলে গেলে এরকম না, রুটি বানাবেন, সবজি রান্না করবেন, আসামের কাছে বুঝাই দেবেন রুটিগুলি, এরপর আপনি ঘুমাইতে পারবেন। তারপর হচ্ছে ঘুমাইতে ঘুমাইতে সকাল 6টা 6:30 বেজে যায়। তো এই কাজটাকে করতে চাইতো না, খুবই কষ্ট। এটা নিয়ে কত মারামারি, মারতো আসামিদের ধরে, কাজ না করতে চাইলে খুব অত্যাচার হইতো। আমি দেখছি অনেক কষ্ট হইতো এই কাজটা করতে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অস্বীকৃত কথা, যে আমি কয়েদি হলেও আমাকে কাজ করতে হয় না। আমি যে এতদিন জেলে ছিলাম আমার কিন্তু কাজ দেয়নি তারা, ভূমির কারণে কোনো সফট কর্নার ছিল না। যেমন ওই যে আমি লাইট অফ সহ্য করতে পারি না, রাতের বেলা লাইট অফ করে ঘুমাই, তো কারাগারে তো লাইট অফ করার সুযোগ নেই। তারপরে আমি অফ করতাম নিজে, হাত দিয়ে বাইরে কিরা কি বলে টুথব্রাশ দিয়া বাড়ি দিয়া লাইট অফ করতাম। অনেক সময় লাইট আমি খুলে রেখে দিতাম রাতের বেলা, এইগুলো দেখতো কারো খিরা জালার সুবার, কিন্তু কিছু বলতো না। অনেক সময় বারান্দা লাইট আমি করে ফেলতাম, নিজে আমি খুলে ফেলতাম। এগুলো জানতো যে ফারাবি লাইট সহ্য করতে পারে না, ফারাবি লাইট করে ফেলে। তো এরা আমাকে এই ছাড়টা দিচ্ছে, কিন্তু এটা অন্য আসামের ক্ষেত্রে প্রশ্ন ওঠে না। কেউ যদি লাইট নষ্ট করে কারাগারে, নিজের রুমের লাইট, তার নামে রিপোর্ট হয়ে যাবে, শক্ত রিপোর্ট, যে সরকারি সম্পত্তি করছে, অনেক শাস্তি হবে তার, মানে। কিন্তু তারা আমাকে এইসব ব্যাপারে ছাড় দিচ্ছে। পরে যে টুকটাকে যে ব্যাপারগুলি ছাড় আমি পাইছি, কিন্তু এটা হাই প্রবলেম আসামি হিসাবে, তো অন্যরা এই ছাড়গুলি পায় না। সে যদি শুধু বলে যে স্যার আমি আজকে একটা রেস্ট নিব, এই রেস্টটা তাকে দেওয়া হয় নাই। মানে কোনো কয়েদি যদি বলে স্যার আমার আজকে শরীরটা খারাপ, আমি আজকে রান্না করতে পারবো না, বা ঝাড়ু দফা কাজ, মানে প্রত্যেক কাজ তো আলাদা আলাদা, বা সুইপার দফা কিন্তু কাজ আছে, যে বিশেষ দফা এটাকে বলে, সুইপার দফা, যে বাথরুম ড্রেনগুলি আমি কাজ করতে পারবো না, তাকে কোনো ছাড় দেয় না। কিন্তু তাকে রিপোর্ট করা হয়, তার মার্কা রিয়াদ কর্তন করা হয়, তাকে আমদানি আছে, এটাকে বলে আমদানি, মানে পানিশমেন্ট একটা এরিয়া আছে, ওখানে দিয়ে দেওয়া হয়, মানে অনেক হয়রানি করা হয়, কোনো ছাড় দেওয়া হয় না। এই জন্যই সবচেয়ে জরুরি জেল কোডটা চেঞ্জ করা এবং নাইট চৌকা দফাটা বন্ধ করা। রুটি দরকার হলে তার বাড়িতে বানিয়ে নিয়ে আসুক। একটা আসামি সে এতদিন ধরে জেলে আছে, কত মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, তাকে দিয়ে আপনি রাতের বেলা সারা রুটি বানাবেন, এটা সভ্য জগতের মানা যায় না। এই কাজটা টেন্ডার দিয়ে দিক, ঠিকাদার বা অন্যভাবে করুক, এটা আসামিদের এত কষ্ট দেওয়া যায় না। এবার লাভ কিন্তু আমার কিছুই না, জিনিসটা বোঝায়। আমি কাজ না করে ঘুমায় যে রেয়াত পাই, মার্কা, সেই কাজ করে একই মার্কা পাই। মানে আমি তো বছরে 3 মাস, সবাই 3 মাস মার্কা পাই, আমি ঘুমায় যে মার্কা পাইতেছি, আর সে এই এত পরিশ্রম করেও একই সমান মানে মার্কা রিয়াদ বলে এটা পাচ্ছে। আমার কিন্তু লাভ হয় না। বাগানি দফা, বাগানে ওই যে কুদাল দিয়া, ওই যে সেচনি দিয়া বাগানে ওই যে চাষবাস করানো হয়, এটাও একটা জুলুম। কারণ ওই যে জেলখানার ভিতরে জমি খুবই অল্প,
যেখানে তো জমি তো ওরকম নাই বলতে গেলে। এই 2 দিন পর পর এই আজকে এটা কি কি বলে এইসব ফলগুলো, যে বাঁধাকপি, ফুলকপি, শীতকাল সবজি লাগালো, 2 দিন পর ডেঙ্গা লাগাইলো, পাট শাক লাগাইলো, মানে আজায়রা। এগুলি মূলত জেলা সুপার এরাই ভোগ দখল করে। এই যে ফলগুলি হয় পেঁপে টেপে কলা, এগুলো কিন্তু আসামের পায় না, জেলা সুপারাই তারা নিয়ে যায়। সবজির ব্যাপারে যেটা বলছিলাম যে বাগানি দফা যারা ওই যে কৃষি কাজ করে, ওই যে সবজি টবজি ফলায়, পেঁপে, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, এখানে যে দুর্নীতিটা হয় যে জেলখানার কিন্তু খাবারটা ঠিকাদারের মাধ্যমে আসে, ঠিকাদার টেন্ডার, তারা কিন্তু সবজি পাঠায়। তো এখানে যে সবজিটা চাষ হয় জেলখানার ভিতরে, এই সবজিটা কি করে তারা উঠে ভিতরে ঢুকাই দেয় ওই ঠিকাদারের ভিতরে, আর বিনিময়ে ঠিকাদারে ওই সবজিটা দেয় না, ওই টাকাটা নিজেরা ভাগযোগ করে ফেলে। জেলখানায় যে কেরানি আছে, অফিসে যে কাজ করে, আপনি কথা বুঝতে পারছেন? ধরেন আমি 20 কেজি সবজি আমি এখান থেকে সাপ্লাই দিলাম, ঠিকাদার তো 20 কেজি সবজি দেওয়ার দরকার নাই, তো ওই টাকাটা ভাগযোগ হয়ে যায়। আপনি কথা বুঝতে পারতেছেন? আর সবচেয়ে যে বড় দুর্নীতিগুলি, সরকারের যে বাজেট, এটা কিন্তু কারাগারে যারা আছে কেউ ওইভাবে পায় না। যেমন এত মেট্রিক টন চাল ডাল এগুলো খাতা কলমে আসে যে বুঝিয়ে পাইলাম, কিন্তু বাস্তবে কিন্তু আসামের এটা পায় না। এটা কি হয়, ঠিকাদাররা ওই পরিমাণ টাকা যারা জেলা সুপার থাকে তাদেরকে দিয়ে দেয়। মানে এখানে 3-4টা ভাগ হয়, ঠিকাদার একটা ভাগ, কন্ট্রাক্টর, জেলার সুপার, অফিসের কেরানি, তারা এইভাবে মাপযোগ করে নেয় যে এত মেট্রিক টন ডাল বুঝিয়ে পাইলাম। আসলে ডাল আসে ধরেন 5 মেট্রিক টন, দেখাই দিল 20 মেট্রিক টন, বাকি 15 মেট্রিক টন টাকাটা ভাগযোগ হয়ে যায় একদম উপর পর্যন্ত, কিন্তু খাতা কলমে সব ঠিক আছে, খাতা কলমে চাল ডাল কোনো সমস্যা নাই, বাস্তবে কিন্তু কিছুই ঢুকে না। মানে খাবার মাঠে এত বাজে, মুখে নেওয়া যায় না, খুবই কষ্ট, মুখিয়ে নেওয়া যায় না। সকালে রুটি দেওয়া হয় একটা, এটা ওই যে মোটা রুটি, আর সবজি এটা কোনো ভিজা সবজি, মানে কোনো শুকনো সবজি না, মুখিয়ে নেওয়া যায় না। তার দুপুরে যে দেওয়া হয় ভাত ডাল সবজি, ডালের পরিমাণ খুবই, মানে তেল নাই, জেলখানার সবজি রান্নাতে তেল দেওয়া হয় না, গরম পানিতে সিদ্ধ করে দেওয়া হয়। গরম পানি আছে না, গরম পানিতে সবজি সিদ্ধ করে যা হয় তাই খাওয়াই দেয় গরম পানিতে, মানে তেল পেঁয়াজ কিছু দেওয়া হয় না। মানে যে বাজেট আসে এগুলি একটা দফা চুরি হয় যারা কাজ করে, যারা কয়েদি, এরা একটা দফা সরাই ফেলে। মানে যে বড়টা আসে চোখের ভিতরে, ওটা 3 ভাগে 1 ভাগ কয়েদিরা সরাই ফেলে, ওটাতে তারা আলাদা রান্না বান্না করে, ভালোভাবে রান্না বান্না করে, ওটা পরে বিক্রি করে বিভিন্ন জনের কাছে, এটা পরিমাণটা ভালো হয়, মানটা ভালো হয়। আর বাকিটা যা থাকে কোনো মতে আর কি একটা সিদ্ধ করে গরম পানিতে খাইতে দেওয়া হয় আর কি আমাদের। মানে খুবই খারাপ খাবার মান, মানে একদম বাজে, মানে সরকারের বাজেটের 10 ভাগের 1 ভাগ আমরা পাই না। তার মানে সরকারের পক্ষ থেকে কয়েদিদের জন্য মোটামুটি মানসম্মত খাবারের বরাদ্দই দেওয়া হয়। কিছুটা আছে, কয়েদি না, ডায়েট 2 প্রকার, কয়েদিদের একটু আলাদা দেওয়া হয়, মানে আমরা যারা কয়েদি ছিলাম, আর হাজতি যারা আন্ডার ট্রায়াল, যাদের বিচার এখন হয় না, এদের খাবারটা সরকারি ভাবে একটু কম আর কি দেওয়া হয়। আসলে ঘোরায় ফেরা একই, মানে কেভাবে জিনিসটা বুঝাবো, মানে ঘোরায় ফেরা সব একই। কয়েদি হিসাবে আপনি আলাদা কিছু পাচ্ছেন না। আমি যে 15 সালে জেলে ঢুকি, 15 সালে, তখন আমি ইচ্ছা করে জল্লাদ আসান, জল্লাদ এদের সাথে রাগ হইতো, জল্লাদদের সাথে। যেন আমি কিন্তু জল্লাদ জনি, জল্লাদ শাহজাহান, জল্লাদ ফারুক এদের সাথে একসাথে ছিলাম। অনেক জল্লাদ এক রুমে ছিলাম, মানসিক টর্চার। জল্লাদ জনির সাথে আমি এক ব্লকে ছিলাম, জল্লাদ জনি, পরে জল্লাদ শাহজাহান, তার সাথে আমি ছিলাম। এটা মানসিক টর্চার হিসেবে আমার রাখা হয়েছে। পরে বিক্লাস আসামি কিছু, মানে বাজে আসামি, এই যে শরীর দাগ দেয় বাজে, এদের সাথে আমার রাখা হয়েছে 15 সালে। এটা আমার কষ্ট দেওয়ার জন্য রাখা হয়েছে, আমাকে কষ্টগুলো তারা দিচ্ছে। এখন ভয় পাইতেন? মানে হ্যাঁ, আমি জল্লাদের সাথে থাকতে আমার একটু ভয় লাগছিল, কারণ জল্লাদ তো বুঝতে পারেন, একটা জল্লাদ দেখতে দানবের মতো। মানে জল্লাদ জনিকে যখন রাখা হয়েছিল আমার সাথে, মনে হচ্ছে বাঘকে আটকে রাখা হয়েছে, বাঘকে আটকে রাখলে যেরকম হয় না, মনে হচ্ছে বাঘকে আটকে রাখা হয়েছে। জল্লাদ জনি দানব ছিল একটা। ওরা কি মারামারি বা না, তারা মারামারি কিছু করে না, তাদের একটা বাজে অভ্যাস আছে, এদের চরিত্র আপনার তো কি বলি ফ্র্যাঙ্কলি, জেলখানার ভিতরে প্রচুর সমকামিতা, সোডোমি চর্চা হয়, সোডোমি শুক্রাবাজ যেটা বলে। তার ওই যে অল্প বয়সী যে ছেলেপেলে যেগুলি থাকে না, এদের সাথে মূলত এই জিনিসটা করতে চায়, এটা আসলে করতেও পারে না, মনে তৃপ্তি, মানে তাদের চরিত্রটা খারাপ আর কি, ব্যক্তিগত সোডোমি আর কি, শুক্রাবাজি, এই একটা বাজের দিক তাদের। জল্লাদ দীর্ঘদিন জেলে থাকে, কাজটা তো ভালো কাজ না, মানুষকে হত্যা করতে হয়, ফাঁসির মঞ্চে নিয়ে যেতে হয়, কত কিছু করতে হয়, ঠিক আছে, ওই কাজগুলো করতে হয়, তাদের চরিত্রটা আসলে নষ্ট হয়ে যায়। তাই শুক্রাবাজি এই কাজগুলো আরো বেশি করে আর কি, বাজে একটা পরিবেশ জল্লাদদের। তবে জল্লাদ কিছু ছাড় পায় তারা, যদি তারা সর্বোচ্চ কাজটা করে, একটা মানুষকে হত্যা করা, তাদেরকে একটা ছাড় দেওয়া হয় কারাগারে, নেশা করতে পারে, খাওয়ার দাওয়া ভালো পায়, এটাই আর কি জল্লাদ যারা। সাজাপ্রাপ্ত যারা আসামি, দিনের বেলা এরকম নিজেদের কোনো সময় নাই, দিনের বেলা যে সময়টা সারাটা দিনে কাজ করতে হয়। অনেকে আছে সাক্ষাৎ দফা, মানে সাক্ষাৎ আসে নাম ডাকতে হয়, অনেকে অকারতনামা দফা, পরে অনেকের আছে ওই যে রান্না বান্না, ঝাড়ু দফা, পত্রিকা দফা। এরা দিনের বেলা এদের কোনো নির্দিষ্ট মানে নিজের সময় নেই। এই যে ভোর বেলা থেকে শুরু করে
6টা বা 7টা থেকে শুরু করে একেবারে লকআপ পর্যন্ত 4টা 5টা, অনেকে 8টা পর্যন্ত কাজ করায়। ও একটা কথা, যার ক্যান্টিনে কাজ করে, ক্যান্টিন, কারাগারে কিন্তু ক্যান্টিন আছে, ক্যান্টিন, ওই যে টাকার বিনিময়ে যে ভালো মানে সরকারিভাবে খাবার, এদের কাজও অনেক কষ্ট। এদের ভোর 3টার সময় উঠানো হয়, ওই সময় এরা কাজ করে, পরোটা মটা বানায়, আবার সকাল 8টা থেকে কাজ শুরু করে, আবার দুপুর পর্যন্ত কাজ, আবার ক্যান্টিনে যে লেখালেখি করে, এদের অনেক পরিশ্রম করতে হয়, রাত 8টা 9টা পর্যন্ত কাজ করতে হয়। মানে ভোরবেলা আসলে ধরেন সকাল 6টার সময়, রাত 8টা পর্যন্ত এই খাতায় লিখতে হয়, অনেক পরিশ্রম। মানে এতে ব্যক্তিগত সময় বলতে কিছু নাই, রাতের বেলা জাস্ট ঘুমানোর সময়টা একটু ফ্রি পাই। মানে এই হচ্ছে বিভীষিকা। কিন্তু এত পরিমাণ কাজ করা হয়, কোনো বেতন দেওয়া হয় না, যে একটা মাসিক বেতন কিছু দেওয়া হয় না, শুধু রেয়াত পাই, মানে মার্কা, মানে সাজা কমানো হয়। কিন্তু এটা তো আমরাও পাইতেছি, মানে যারা কাজ করি না, আমি তো একই সুযোগটা পাইতেছি। কথাটা বুঝতেছেন? সে 10 ঘন্টা কাজ করে যে রেয়াতটা পাই, আমি কাজ না করে একই রেয়াত পাচ্ছি। সাজান দুইটা, সশ্রম বিনাশ্রম। সশ্রমটা কাজ করতে হবে, আর বিনাশ্রম কাজ করবেন না। তাহলে এখন এটা জেল কোড চেঞ্জ করতে হবে। জেল কোডটা কত সালের? আমি যদি জানি 1859 সালে জেল কোড, সেই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। তাহলে জেল কোড চেঞ্জ করো, সবচেয়ে প্রধান কাজ জেল কোড চেঞ্জ করতে হবে। কই দিয়ে যদি কাজ করেন আপনি, কই দিয়ে দেয়া, তাহলে আপনি দিনে 6 ঘন্টা বেশি কাজ করতে পারবেন না। আন্তর্জাতিকভাবে কি? হ্যাঁ, এগুলো আছে আন্তর্জাতিক। ভারতের জেলে আমি যদি জানি, যারা আসছিল ভারতের জেল থেকে, অনেক আসামি বাংলাদেশে আসছিল, তারা বলছে যে তারা পায়, বেতন পায়, কমপক্ষে 3000 টাকা বেতন পাবে, যে কাজই করুক কমপক্ষে 3000, অনেকে 15,000 টাকা বেতন পায়, রুপি আর কি। পরে তাদের কাজ একটু ছাড় দেওয়া হয়, মানে 6 ঘন্টা বেশি না। কিন্তু এখানে তো কাজ করানো 12 থেকে 14 ঘন্টা। আর নাইট চৌকাটা বাদ দিতে হবে, নাইট চৌকা, মানে নাইট চৌকাটা বাদ দিতে হবে। একটা মানুষকে আপনি রাত 11টা থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত কাজ করতে পারেন না, এটা অমানবিক। এটা সভ্য দেশে মানা যায় না, সভ্য দেশে এটা মানা যায় না। এটা অবশ্যই নাইট চৌকা দফাটা বন্ধ করতে হবে। কারণ আমাকে কিন্তু অনেক কয়েদি রিকোয়েস্ট করছিল এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার। আমি যে বাংলা এডিশন করতে ধন্যবাদ যে আমি কথা বলার সুযোগ দিচ্ছেন আপনাকে। কিন্তু আমি কথা বললে তো সমাধান হবে না। এটা আইনমন্ত্রী, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা এটা বসতে হবে, জেল কোড চেঞ্জ করতে হবে। কারণ এটা, এই কাজটা প্রচুর জুলুম, কারাগারের জুলুমটা কিন্তু এখন জুলুম বন্ধ হবে কীভাবে? জেল কোড চেঞ্জ হয় না। জেলা সুপারকে যদি বলেন যে স্যার এটা তো মানা যায় না, বলে আমি কি করবো বাবা, জেল কোড আছে, জেল কোড এটা আছে, তারা তো জেল কোডে দোহাই দিচ্ছে যে আমার তো কিছু করে না, আর জেল কোডে আছে। ঠিক আছে, এখন জেল কোডটা চেঞ্জ করা সবচেয়ে জরুরি। আমি এখন নজরদারিতে আছি, এসবি আমাকে এখন বিরক্ত করতেছে, এসবি স্পেশাল ব্রাঞ্চ, এরা এখন বিরক্ত করছে আমাকে, ফোন ট্রেকিং, উল্টাপাল্টা এইসব। আমার বাসায় পুলিশে গেছে আমি জামিনে যাওয়ার পরে আর কি। ব্রাহ্মণবাড়িয়া সদরে আমি বর্তমানে আছি, আমার বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া সদরে আমার আম্মা আছেন। তা আমি তখন বাসায় ঢাকায় ছিলাম একটা কাজে, তা আমার আবার বই বের হচ্ছে আমার লেখা নিয়ে আর কি। তো ওই কাজে আমি বাংলা বাজারে আমার থাকতে হয় সপ্তাহে 1-2 দিন। তো ওই সময় বাসায় পুলিশ গেছে, থানার ওসিকে পরে জিজ্ঞাসা করেছিল, ইলাস ভাই জিজ্ঞেস করছিল যে কেন গেছিলে ফাঁড়ির বাসায়, ইলাস ভাই। তো ওসি বলছে আমি যাই না, এসবি পাঠাইছে। এসবি বিরত করতেছে, মানে গোয়েন্দা সংস্থার মধ্যে ডিজিএফআই এদের বিরুদ্ধে অনেক সমালোচনা হয়েছে, দেখা এরা এখন থেমে আছে, এসবি বিরত করতেছে। এসবি বর্তমানে এসবি নজরদারিতে আমি আছি, বর্তমানে এসবি নজরদারিতে আমি কোথায় যাই, কি করি, কার সাথে কি করি, এসবি বিরত করতেছে আমাকে। কথা হলো যে এসবির কাজ তো আমাকে না গবেষণা করে না, এসবি কি কাজ করবে? এসবি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা গণহত্যা করছে এদের উপর নজরদারি করবে। এরা যেটা করতেছে না, কারণ করতেছে না কেন? তারা তো এদের থেকে আসছে। 15-16 বছর আপনি দেখবেন যে নিয়োগ যারা পাইছে, বিশেষ ক্যাডার, পুলিশ, প্রশাসন, একটাও ডানপন্থী পরিবার ছেলে ঢুকতে পারে নাই। একটা বিশেষে পুলিশ প্রশাসনে আমাদের মানে ডানপন্থী পরিবারকে ছেলে ঢুকতে পারে নাই। যারা রয়েছে সব গোপালগঞ্জ পার্টি, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী যারা পরিবার, এরাই কিন্তু এখনো বড় বড় পদে বসে আছে। উচিত ছিল 5 আগস্টের পরে একটা চুক্তিভিত্তিক নিয়োগ দেয় আমাদেরকে। আমরা যারা ওই ফেসিবাদের জুলুমের শিকার, সরকারি চাকরি পাই নাই, কিন্তু অনেক মেধাবী, এমনকি আপনাদের অফিসে দেখবেন অনেক মেধাবী আছে বাংলা এডিশনে, তাদের যোগ্যতা ছিল বিশেষ ক্যাডার হওয়ার বা সরকারি বড় পদে যাওয়ার, কিন্তু তাকে সুযোগই দেওয়া হয় না। উচিত ছিল এদেরকে একটা চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া। আমরা যারা এই সময় জুলুমের শিকার, চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া, পরে ট্রেনিং পরে করলো। আর ট্রেনিং তো সবাই তো, আমরা যারা শিক্ষিত আমাদের তো মোটামুটি সব কিছু জানাই আছে। চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছিল, আর ছাত্রলীগ করে যারা চাকরি পাইছে এদের বাদ দেওয়া হচ্ছিল, কিছু কিন্তু হয় নাই। যে আজ সেট আপ, সে সেট আপই আছে। তার মানে শুধু পুলিশের পক্ষ থেকে আপনাকে, এসবির পক্ষ থেকে আমাকে হয়রানি করা হচ্ছে বর্তমানে, নজরদারি করা হয়, আমি কই যাই না যাই, ঠিক আছে, মানে হয়রানি করা হচ্ছে, আমার বাসায় করে। এসবি আবার একটা ব্যাখ্যা দেয় যেটা আমার নিরাপত্তার স্বার্থে, এটা পুরো মিথ্যা। নিরাপত্তার স্বার্থে কখনো নজরদারি করা হয় না, নজরদারি করা হয় হয়রানি করার কারণে। নিরাপত্তার সাথে করতে হলে তারা আমাকে গার্ড দিক, কথাটা বোঝে, নিরাপত্তার স্বার্থে নজরদারি করে তাহলে গার্ড দিক, নজরদারি করা হয় হয়রানি করার কারণে, ঠিক আছে। আমি এসবি আমাকে বিরত করতেছি বর্তমানে। আমার একটা মামলা আন্ডার ট্রায়াল, একটা মামলা এখনো আছে, যে 13 সালে যে 6 মাস জেল খাটছিলাম, রাজীবের হত্যার হুমকি, মামলাটা তো এখনো শেষ হয়।
এটা বিচারাধীন মামলা, ওটা দায়ের জজে এখনো কোর্ট আছে, ওখানে দায়ের জজে। আর অভিজিতের হত্যা মামলা যে আমার লাইফ সাজা হয়েছে নিম্ন আদালতে, আমি জামিন আছি, ওটা কিন্তু হাইকোর্টে যখন বিচার শুরু হবে আবার, মানে আমার যে কেস পার্টনার যাদের ফাঁসি আছে, এটাকে বলে ডেথ রেফারেন্স। এই ডেথ রেফারেন্সে যখন বিচার শুরু হবে তখন কিন্তু আমারও লাইফ সাজার না বিচার শুরু হবে, একটা বিচার শুরু হবে হাইকোর্টে, এবং ওটাকে আমাকে অবশ্যই খালাস পেতে হবে। আল্লাহ না করেও যদি আমি খালাস না দিয়ে আবার যদি আবার একটা সাজা বহাল রাখা হয়, বা তখন আবার একটা কারাগারে যাওয়ার একটা চান্স আছে। তো এখানে আমি যে এস এম শাহজাহান ভাই, বিএনপির যে সিনিয়র আইনজীবী, উনি কিন্তু এই মামলাটা লড়ছিল আমার পক্ষে, জামিন করছিল আর কি। তো ওনার একটা হেল্প লাগবে তখন, মানে যখন ডেথ রেফারেন্স শুনানি শুরু হবে। তবে আমার হাইকোর্টে হাজিরা নাই, হাইকোর্টে হাজির দিতে হবে না, আমার যে মামলাটা মহানগর দায়রা জজ আছে সেখানে আমাকে হাজির দিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে মামলা কিন্তু আমার এখন নিষ্পত্তি হয় না এক। আর আমি কিন্তু এখন খাতা কলমে এখন একজন কয়েদি, যেটাকে বলে মুক্ত কয়েদি, মানে আমি কয়েদি আবার মুক্ত, মানে যেহেতু আমার সাজাটা হাইকোর্টে খালাস হয় নাই, আপনি নিশ্চয়ই হয়তো বুঝতে পারতেছেন। তো সেই হিসাবে কিন্তু আমি এখনো খাতা কলমে একজন কয়েদি, কিন্তু আবার মুক্ত কয়েদি, এটা একটা আলাদা আইনের পরিভাষা আছে, বুঝছেন। আমি যদি যখন হাইকোর্টে পুরোপুরি খালাস পাবো তখনই আমি বলতে গেলে ফ্রি, মানে আমি এখন মুক্ত। খাতা কলম কিন্তু এখন আমি কয়েদি। এখন অবশ্যই এই জন্য এই যে আমি সরকারকে অনুরোধ করবো, অন্তর্বর্তী সরকার, যে আমাকে পুরোপুরি যেন মামলা নিষ্পত্তি করে দেওয়া হয়, মানে খালাস, মানে কোনো মামলা যেন না থাকে। আপনি দেখেন একটা সভ্য দেশে এত বছর সাজা, 39 ইয়ার সাজা লেখালেখি করার কারণে, এটা হয় নাই। আপনি কোনো দেশে উদাহরণ দিতে পারবেন না যে লেখালেখি করছে, শুধু লেখালেখি করছে, সরকার বিরোধী লেখক বা নাস্তিক বিরোধী লেখক, 39 বছর সাজা, 39 সাজা, এটা হয় না, এটা মানা যায় না, এটা অপমান একটা জাতির, ঠিক আছে। সেই হিসেবে তো সরকার উচিত আমাকে ক্ষতিপূরণ দেওয়া, আমার মামলাকে খালাস করা, আমার কাছে ক্ষমা চাওয়া যে হ্যাঁ আপনার তো জুলুম হয়েছে। আমি তো কিছুই দেখতেছি না এই ইন্টারিম সরকারের, উল্টে এসবি আমাকে নজরদারি করতেছে, আমাকে হয়রানি করতেছে। কই তারা আমাকে ক্ষতিপূরণ দিবে, উল্টা তারা আমার হয়রানি করে। যা হয়েছে ইসলামের কারণে হয়েছে, যা হয়েছে আমার জীবনে, যে আমি যে লেখালেখি করছি, নাসিস ফাইট করছি, এটা তো দুনিয়ার স্বার্থের কারণে করি নাই। কারণ আপনি দেখেন যারা ধর্মের বিরুদ্ধে লেখালেখি করছে, যেসব মুক্তমানা ব্লগার, এরা আজকে সব ইউরোপ আমেরিকা সেটেল হয়ে গেছে। ইউরোপ আমেরিকায় স্ক্যান্ডিনেভীয় দেশগুলো, নরওয়ে, ফিনল্যান্ড, কানাডা, আসিফ মহিউদ্দিন বলেন, যে অনন্য আজাদ, হুমায়ুন আজাদের ছেলে, আমি সবার নাম বলতে চাই, এদের হিট করতে চাই না, মানে ফেমাস করতে চাইতেছি না, সবাই আজকে বিভিন্ন উন্নত দেশে চলে গেছে। আমি দেখেন একই প্ল্যাটফর্মে ধর্মের পক্ষে লেখালেখি করছি, তারা লেখছে ধর্মের বিপক্ষে, আমি লিখছি ধর্মের পক্ষে। আমার জীবন থেকে 11 বছর চলে গেছে, মামলা এখনো নিষ্পত্তি হয় নাই, মামলা কিন্তু এখন মাথার উপর ঝুলতেছে, লাইফ সাজা, 19 বছর সাজা, 39 সাজা এখন ঝুলতেছে। আল্লাহ না করুক আবার জেলে ঢোকার একটা চান্স আছে, আল্লাহ না করুক, কেউ আত্মীয়তা পর্যন্ত করতে চাইতেছে না এই ভয়ে। আর সেখানে যারা ইসলাম ধর্মের বিরুদ্ধে লেখালেখি করছে আজকে আর কোথায় চলে গেছে। তো সেই হিসাবে আসলে আমার তো অবশ্যই কিছু করতে হবে, জীবিকা উপার্জন হয়, ব্যবসা বাণিজ্য বা চাকরি, মানে আমার পক্ষে যে শরীরের যে অবস্থা, আমার পক্ষে ভারী কাজ করা সম্ভব না। মানে যে লেখালেখি টাইপ পেশা হলে ভালো হয়, মানে সাংবাদিক বা এই যেহেতু আর কি হালকা কাজ, না আমার শরীরের যে অবস্থা, মানে এতদিন জেল খাটার পরে ভারী কাজ করা সম্ভব না। এই জন্য উচিত সরকারের উচিত আগে আসে। আর অন্যান্য যে ইসলামিস্ট আছে, যারা ইসলামের দল আছে, বিভিন্ন ইসলামের জামাত ইসলাম, চরমনার পীর, তাদের উচিত আমাকে হেল্প করা। কারণ আপনারা তো উপর থেকে ঝড়টা যায় না, যে ঝড়টা আমার উপর গেছে, আর আপনারা তখন ছিল না এই আন্দোলনে, অনলাইন ভিত্তিক যে আন্দোলনে শুধু আমি একাই ফাইট করছি, মানে আমি একাই পুরাটাই শেল হইয়া এগুলো থামাইতে গেছিলাম। এই জন্য এরা পুরো আক্রোশ মিটাইছে আমার উপর, মনে ঝাল বলে না, যে মনে ঝাল মিটাইছে আমার উপর। সেই হিসেবে সকল মুসলিমদের উচিত আমাকে হেল্প করা, আমাকে একটা ব্যবস্থা করা। এটা করোনা নয়, এটা আপনাদের দায়িত্ব, ঠিক আছে। কারণ আমার পক্ষে আর একটা কথা হলো, আমার কিছু নামটা কিছু মনে নাই। 10.5 বছর আগে কারা আমার সাথে ছিল, কারা আমার সাথে লেখালেখি করছে, কোনো নামই এখন ভালো করে মনে করতে পারি না। কারণ 10.5 বছর পর তো আমি কারাগারে এন্ডোর্সে চালাতে পারি নাই। কারাগারে কিন্তু ইন্টারনেট ব্যবহার করার সুযোগ নেই, এটা জানেন হয়তো আপনি। কারাগারে কিন্তু ইন্টারনেট ব্যবহার করার কোনো সুযোগ নেই, এটা তো অসম্ভব একটা ব্যাপার। আমি সব কিছু ভুলে গেছি। তো সেই হিসেবে সবারই সাহায্য দরকার আমার প্রতি আর কি। আপনার শিক্ষা জীবন তো শেষ করতে পারি না। ফিজিক্সে পড়ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, 3rd ইয়ার পর্যন্ত, শেষ করা হয় নাই। এখনো তো সুযোগও নাই, লম্বা গ্যাপ। আর আমি তো আসলে এখন স্বশিক্ষিত বলা যায়, মানে এখন আমি যে পর্যায়ে গেছি এটা তো পড়াশোনার ঊর্ধ্বে, মানে প্র্যাকটিক্যালি আমি জীবনে ঘাত প্রতিঘাত সহ্য করছি আর কি, কঠিন কঠিন মামলা মোকদ্দমা। ভবিষ্যতে আপনার মতো এরকম জুলুমের শিকার যদি যেন কেউ না হয়, সেই ক্ষেত্রে আসলে সরকার বা সমাজের পক্ষ থেকে কি করণীয়? আসলে ভবিষ্যতে যেন এরকম জুলুম, রাষ্ট্রীয় জুলুম আর কেউ শিকার না হয়, এই জন্য অবশ্যই সংস্কার করতে হবে। পুলিশের সংস্কার, কারা সংস্কার, কোর্ট কাছারির সংস্কার, ঠিক আছে। এবং যারা এই কাজগুলো জড়িত ছিল, যে সকল বিচারকরা কথা কথা সাজা, ফাঁসি, লাইফ সাজা, 7 বছর সাজা দিচ্ছে আমাকে, যেমন সাইবার কোর্টে যে জজ এম জুলফিকার হায়াত 2023 সালে যে আমাকে 7 বছর সাজা দেয় কোনো কারণ ছাড়াই, ওই মামলা আমাকে সে করতে ছিল না, ওই শেখ হাসিনাতে লিখছি 7 বছর সাজা দিয়ে দিচ্ছে, কি সুন্দর, মানে কথায় কথায় সাজা। তো এই সকল বিচারকদেরকে অবশ্যই গ্রেফতার করা উচিত,
তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দেওয়া উচিত। পুলিশের যেসব কর্মকর্তা এই মিথ্যা চার্জশিট দিচ্ছে, চার্জশিট নাম ঢুকাই দিচ্ছে, এইভাবে জীবন ধ্বংস করছে, এদেরকে গ্রেফতার করা উচিত, ঠিক আছে? এবং আমরা যারা জুলুমের শিকার, রাষ্ট্রীয় জুলুম, এই জুলুমটা কিন্তু রাষ্ট্রীয় জুলুম, ব্যক্তিগত জুলুম না, রাষ্ট্রই তার নাগরিকদের উপর জুলুমগুলো করছে, অত্যাচার করছে। তো অবশ্যই রাষ্ট্রের উচিত এখন আগে আসা, এদের ক্ষতিপূরণ দেওয়া, এদের পুনর্বাসনের ব্যবস্থা করা, এবং তাহলে ভবিষ্যতে জুলুমগুলো বন্ধ হবে। আপনি যে জুলুম বন্ধ করতে চান, সবার আগে ওই কর্মকর্তা গ্রেফতার করতে হবে, পুলিশ কর্মকর্তা, বিচার বিভাগ কর্মকর্তা, এদেরকে গ্রেফতার করতে হবে। এরা তো শেখ হাসিনা টিকে রাখছে দীর্ঘ 15-16 বছর, হাসিনাকে উৎসাহ দিচ্ছে যে ম্যাডাম আপনি করেন, আমরা আছি, আপনি করেন, জুলুম করেন। তো এই জিনিসটা দাবি জানায় যে এদের গ্রেফতার করা, যারা এই কাজগুলো করছিল আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এত সময় আমাদের সাথে ছিলেন অভিজিৎ হত্যা মামলার অন্যতম আসামি, যিনি এখন জামিনে মুক্ত আছেন, ফারাবী ভাই। তিনি তার কারাবন্দী জীবনের কথা আমাদেরকে শুনিয়েছেন। একই সাথে এই মামলায় তিনি কিভাবে যুক্ত হলেন বা তাকে কিভাবে যুক্ত করা হয়েছে, কিভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসানো হয়েছে, সেই বিষয়টিও তিনি তুলে ধরেছেন। একই সাথে তিনি বলেছেন যে তার যে কারাবন্দী জীবন ছিল, সেইখানে তার যে দুর্বিষহ জীবন বা সময় তিনি পার করেছেন, সেই সময়ের কথা। এক্ষেত্রে তিনি সরকার এবং নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন যে সংস্কারের জন্য আসলে এই আন্দোলন হয়েছে, সেই সংস্কার যদি পরিপূর্ণভাবে করা যায় তাহলে এই ধরনের জুলুম হয়তো বন্ধ হবে এবং তার মতো এরকম ভুক্তভোগী আগামীতে হয়তো আর কেউ হবে না এক্ষেত্রে। এবং তিনি যে কষ্ট বা দুর্ভোগ স্বীকার করেছেন, তার জন্য তিনি আগামী দিনে নাগরিক সমাজের কাছে সহায়তা চেয়েছেন যেন তাদেরকে পুনর্বাসন করা হয়, বিশেষ করে যারা আওয়ামী আমলে তাদের দুঃশাসনের শিকার হয়ে যে দুর্ভোগ ভোগ করেছেন এবং একই সাথে জীবনের সোনালী সময় নষ্ট হয়েছে, তার ক্ষতিপূরণ হিসেবে আসলে তারা পুনর্বাসন চান। এটি আসলে সামাজিক দায়িত্ব হিসেবে তিনি বলেছেন। এটিকে ভিন্নভাবে নেওয়ার কোনো অর্থ নেই। তিনি বলেছেন যে সামাজিক দায়বদ্ধতা থেকেই উচিত আসলে এই সব জুলুমের শিকার মানুষের পাশে এসে এই সমাজ এবং সরকারকে পাশে দাঁড়ানো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আগামীতে নিশ্চয়ই আমরা আবার হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে। বাংলা এডিশনের সাথে থাকুন।